আওয়ামী লীগের যারা অপরাধী আছেন অথবা শেখ পরিবারের নেতৃত্বে আওয়ামী লীগ ফিরে আসুক, এটা এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোর মধ্যে বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, জাতীয় পার্টি বলেন, বাকি যারাই আছে গণ অধিকার পরিষদ বলেন, তারা কেউই কিন্তু শেখ পরিবারের নেতৃত্বে আওয়ামী লীগের পুনর্বাসন চায় না। তাদের বক্তব্য হচ্ছে, বিশেষ করে বিএনপির বক্তব্য হচ্ছে যে আপনার আওয়ামী লীগের মধ্যে যারা অন্যায়কারী অপরাধী ছিল, এই মুহূর্তে শেখ হাসিনা কোথায় অবস্থান করছে তোমরা কেউ পারবে না বলে দিতে। তিনি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, তোমার নেত্রী নেই, পার্শ্ববর্তী দেশে নেই, তিনি এখন কোথায় কোন জায়গায় লুকিয়ে আছে সেটাই তোমাদের দায়িত্ব, তোমরা খুঁজে বের করো। আওয়ামী লীগের কোনো বাচ্চারা থাকলে জবাব হাজির করো। আমি শেখ হাসিনার ভিডিও ফেস দেখতে চাই, ফেস দিয়ে পারলে আমার চ্যালেঞ্জ গ্রহণ করো যে শেখ হাসিনা এখন নরেন্দ্র মোদীর বিল্ডিং এ আছে নাকি গুপ্ত কোনো জায়গায় পালিয়ে বেড়াচ্ছে। পারবে না তোমরা, নাই তোমার নেত্রী, তোমার মা হারিয়ে গিয়েছে, চিরদিনের জন্য হারিয়ে গিয়েছে। রাজনীতির মাঠে খুবই উত্তেজনাকর একটা দিন গেছে গতকাল। এর আগের দিন রাতে, বেশ গভীর রাতে, জনাব হাসনাত আবদুল্লাহর একটা স্ট্যাটাসকে কেন্দ্র করে প্রচুর তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে এবং আমরা নানানজন নানান রকম কথা বলছি, গুজব ছড়িয়ে পড়ছিল চারদিকে। নট অনলি দ্যাট, ঠিক একই সময় কোইন্সিডেন্টালি মনে হতে পারে, কিন্তু এটা আসলে কোইন্সিডেন্স তো নাই, এটা একটা পরিকল্পনা আমরা বলতেই পারি। উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটা ইন্টারভিউ দিয়েছেন একটা টিভি চ্যানেলকে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি নিউজে সবাইকে স্বাগতম। টাইটেল এবং থাম্বনেল দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের কোন বিষয়ে তথ্য জানতে পারবেন। তো প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আজকের অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। তো প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই যে অংশবিশেষ দেখে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত এখন দেখতে পাবেন। তো প্রিয় দর্শক, তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, তাহলে প্রতিদিনের আপডেট নিউজ সবার আগে দেখতে পাবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে আসি। আওয়ামী লীগের যারা অপরাধী আছেন অথবা শেখ পরিবারের নেতৃত্বে আওয়ামী লীগ ফিরে আসুক, এটা এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোর মধ্যে বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, জাতীয় পার্টি বলেন, বাকি যারাই আছে গণ অধিকার পরিষদ বলেন, তারা কেউই কিন্তু শেখ পরিবারের নেতৃত্বে আওয়ামী লীগের পুনর্বাসন চায় না। তাদের বক্তব্য হচ্ছে, বিশেষ করে বিএনপির বক্তব্য হচ্ছে যে আপনার আওয়ামী লীগের মধ্যে যারা অন্যায়কারী অপরাধী ছিল তাদের বিচার নিশ্চিত করতে হবে, শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে। তবে যারা এই দলটির অনুসারী আছেন কোনো অপরাধী না, কোন রকম আইন শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত না, তাদের রাজনীতি করার অধিকার আছে, আওয়ামী লীগের নির্বাচনে আসার সুযোগ রয়েছে। তবে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন যে দলটাকে একদম ভ্যানিশ করে দিয়েছিলাম, সর্বশেষ এক নির্বাহী আদেশের মাধ্যমেও সরকার পতনের ঠিক আগ মুহূর্তে জামাত ইসলামকে আউট অফ গ্যালারি করে দিয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ, মানে ব্যান করে দিয়েছিল। কিন্তু ভাগ্যের কি লীলা খেলা, উল্টা আওয়ামী লীগ বাংলাদেশ থেকে নাই হয়ে গেল রাতারাতি। এরপরই জামাত রাজনীতির মাঠে তারা ব্যাপক শক্ত অবস্থান তৈরি করেছে। ইভেন অতীতের তুলনায় জরিপ বলছে তাদের ভোটারের সংখ্যা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। তবে জামাতের নেতাদেরকে ফাঁসি দেওয়া, দল হিসাবে তাদেরকে ব্যান করা, অথবা 16-17 বছর রাজনৈতিক কর্মকাণ্ড করতে না দেওয়ার যে জ্বালা পোড়া, সেটাকে জামাত ভুলে গেছে? অবশ্যই না। যখন আওয়ামী লীগের বিরুদ্ধে একটা উত্তাল ঝড় উঠছে, এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, যে কোনো উদ্দেশ্যে হোক, ব্যক্তি জীবনের নিরাপত্তার জন্য হোক, নির্বাচনকে পেছানো হোক, নানান কারণে বিএনপিকে ঠেকানো হোক, এই সকল ইস্যুতে হঠাৎ করে যখন আওয়ামী লীগ সেনাবাহিনী, তারপর হচ্ছে এনসিপি সেনাবাহিনী, এই নানান পরিস্থিতি আমরা দেখছি, তখন জামাত ইসলাম তারা তাদের সুস্পষ্ট অবস্থান ব্যক্ত করেছে। আমাদের কুমিল্লার ভাষা বলে সুযোগ মতো, জায়গা মতো দিয়ে দেওয়া আর কি, এক ডোজ। তো ওরকমই দিয়ে দিয়েছেন জামাতের আমির। আর আমি মনে করি জামাতের সকল নেতাকর্মীরা মনে প্রাণে এটাই চাচ্ছেন। জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলছেন, আওয়ামী লীগের চ্যাপ্টার 36 জুলাই ক্লোজড হয়ে গিয়েছে, নতুন করে ওপেন করার কোনো অবকাশ নেই। ঠিক যেন হাসনাত আবদুল্লাহর ভাষাটাই তিনি প্রকাশ করলেন যে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড, নতুন করে রিওপেন করা যাবে না। আচ্ছা, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের যে ফেসবুক অ্যাকাউন্ট আছেন সেখানে তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন যে আপনার, আমি যে কথাটা বললাম যে
আওয়ামী লীগের চ্যাপ্টার 36 জুলাই ক্লোজ, নতুন করে ওপেন করার কোনো অবকাশ নেই। ইভেন আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না এমন হ্যাশট্যাগ দিয়ে লেখা পোস্টে জামাত আমির লিখছেন, বর্তমান পরিস্থিতিতে সর্বস্তরের জনগণকে সংযত, সতর্ক, ঐক্যবদ্ধ থেকে দল মতের ঊর্ধ্বে উঠে দেশের বৃহত্তর স্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানাই। দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলছেন, আল্লাহ তাআলার একান্ত মেহেরবানিতে আমরা পবিত্র রমজানুল করিম অতিক্রম করছি। ইতিহাসের গুরুত্বপূর্ণ বাক অতিক্রম করেছে। দীর্ঘ বেশিবাদী শাসনের পর 36 জুলাই আমরা একটি নতুন বাংলাদেশ আল্লাহর মেহেরবানিতে পেয়েছি। আর এই বাংলাদেশে এই মুহূর্তে নির্যাতিত 18 কোটি মানুষের দাবি, গণহত্যাকারীদের বিচার এবং 24 শহীদ পরিবারগুলোর পুনর্বাসন, আহত পঙ্গু ছাত্র যারা আছে তাদের সুচিকিৎসা আর জনগণের অগ্রাধিকার ভিত্তিতেই গণহত্যার বিচারটা দেখতে চায়। এরপরে তিনি বলছেন এর বাইরে অন্য কিছু ভাবার সুযোগ নেই। এটা জামাত আমির যে খুব বেশি অন্যায় কিছু লেখছেন, নো, তারাও ভিকটিম ছিল আওয়ামী লীগ সরকারের আমলে। কারণে অকারণে কোনো কিছু হইলেই জামাত, শিবির এগুলা করতে করতে বাংলাদেশের মানুষের কাছে একটা বিরক্তির কারণ তৈরি করে ফেলেছিল। তা আজকে যখন আওয়ামী লীগের দুর্দিন আসছে, স্বাভাবিক তারা সর্বোচ্চ লেভেলে চাইবে আওয়ামী লীগ যেন আর পুনর্বাসন এদেশে না হয়। তবে কারোর চাওয়া না। এই মুহূর্তে শেখ হাসিনা কোথায় অবস্থান করছে তোমরা কেউ পারবে না বলে দিতে। তিনি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। তোমার নেত্রী নেই, পার্শ্ববর্তী দেশে নেই। তিনি এখন কোথায় কোন জায়গায় লুকিয়ে আছে সেটাই তোমাদের দায়িত্ব, তোমরা খুঁজে বের করো। আওয়ামী লীগের কোনো বাচ্চারা থাকলে জবাব হাজির করো। আমি শেখ হাসিনার ভিডিও ফেস দেখতে চাই। ফেস দিয়ে পারলে আমার চ্যালেঞ্জ গ্রহণ করো যে শেখ হাসিনা এখন নরেন্দ্র মোদীর বিল্ডিং এ আছে নাকি গুপ্ত কোনো জায়গায় পালিয়ে বেড়াচ্ছে। পারবে না তোমরা। নাই তোমার নেত্রী, তোমার মা হারিয়ে গিয়েছে, চিরদিনের জন্য হারিয়ে গিয়েছে। আর কোনোদিন তোমার মা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। সেই অবস্থান নিশ্চিত করা যাচ্ছে না। বাংলাদেশ সহ দেশ বিদেশে এখন এই গুঞ্জন চলছে, শেখ হাসিনা তাহলে কোথায় গিয়েছে। যেই শেখ হাসিনা বাংলাদেশে চট করে চলে আসবে, যেই শেখ হাসিনা বাংলাদেশে সারাদিন নৈরাজ্য সৃষ্টির জন্য অবদান রেখে চলেছেন, সকাল সন্ধ্যা এদেশের মানুষের মধ্যে অনৈক্য তৈরি করে চলেছেন, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে মাহে রমজানের মধ্যেও গভীর রাতে তাহাজ্জুদে রুখতে কিংবা ইফতারের পরপর 2-4 জনকে মাস্ক পরে মিছিল করাচ্ছেন, তিনি আবার কিসের ভয়ে, কোন ভয়ে ভারতে লুকিয়ে থেকে অবস্থান অনিশ্চিত করছেন এবং তিনি এখন পালিয়ে বেড়াচ্ছেন। তিনি কি আদতে ভারতে আছেন নাকি ভারত থেকে পালিয়ে ভিন্ন কোনো দেশে গিয়েছেন, না ভারতের মধ্যেই দিল্লিতে ছিলেন, সেই দিল্লি থেকে এখন ভিন্ন কোনো জায়গায় অবস্থান করছেন। এ এখন বাংলাদেশের মানুষের দৈনিক আলোচনার একটি বস্তুতে পরিণত হয়েছে। বিশেষ করে গতকালকের এই আলোচনাটি নতুন করে সামনে এসেছে। শেখ হাসিনা এখন আর ভারতে নেই, সে পালিয়েছে। কেউ কেউ বলছেন শেখ হাসিনা এখন আর দিল্লিতে নেই, দিল্লি থেকে পালিয়েছে। পালানো যার স্বভাব, যে জন্মগতভাবেই পালানো পছন্দ করে, কখনো বোরকা পরে পালায়, কখনো বোরকা পরে প্রবেশ করে, কখনো আবার এই বাংলাদেশ থেকে নিজে হেলিকপ্টারে পালিয়ে যায়, আবার এখন তিনি পার্শ্ববর্তী দেশ যেখানে নিরাপদ নিজেকে মনে করেছেন, যেখানে বসে ষড়যন্ত্র সকল বীজ বপন করে চলেছেন, তিনি সেখান থেকেও পালিয়ে যাচ্ছেন, পালিয়ে বেড়াচ্ছেন। তার মৃত্যুর আগ পর্যন্ত কি পালানোটাই তার জীবনের একটি সর্বশেষ ইচ্ছা হিসাবে পূরণ করবেন মহান রব? আমার কাছে সেটাই এখন প্রশ্নবিদ্ধ হচ্ছে। আমরা এও শুনেছি দিল্লি থেকে পালিয়ে কলকাতায় এসেছেন এবং কলকাতার 2টি জায়গায় নাকি তাকে এখন পর্যন্ত শনাক্ত করা গিয়েছে, সেটা হচ্ছে সল্ট লেক আর নিউ টাউন এলাকা। আবার আমরা বিভিন্ন টিভি চ্যানেল এবং বিভিন্ন জায়গার রিপোর্টে দেখেছি তিনি ভারত থেকেই পালিয়ে ভিন্ন কোনো একটি দেশে ইতিমধ্যে চলে গিয়েছেন। কোন দেশে গিয়েছেন সেটা নিশ্চিত হওয়া যায়নি, কিন্তু তিনি ভারতের নীরবে নিবৃতে বাংলাদেশের আওয়ামী লীগগুলোকে মিছিলের মধ্যে ব্যস্ত রেখে, নতুন করে তাদেরকে উদ্দীপনা ছড়িয়ে দিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে আওয়ামী লীগের লোকদেরকে একটু নতুন করে তরতাজা করার জন্য তিনি তাদেরকে মিথ্যা প্রলোভন দেখিয়ে বাংলাদেশে নাকি ঈদ করতে আসবে, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য তিনি অডিও পর্যন্ত তিনি দিয়েছেন যে ঈদের সময় তিনি আসতে চান, দেখা করতে চান, বক্তব্য এরকম আসছে। তো সেই অবস্থায় তিনি
নেতাকর্মীদেরকে রেখে তিনি কেন তাহলে পালাচ্ছেন? এই শেখ হাসিনা ভালো করেই জানে এই বাংলাদেশে তিনি আসতে পারবেন না। এই শেখ হাসিনা ভালো করেই জানে পার্শ্ববর্তী দেশেও তিনি নিরাপদ নয়, কারণ এমন পরিমাণ অপকর্ম করেছে যেই নেতৃত্বে এই অঞ্চলের কোনো জায়গায় কেউ নিরাপদে থাকতে দিবে না। সে কারণেই তিনি এখন নিজের লাগেজ ব্যাগেজ গুছাচ্ছে, একটি ধোঁয়াশার মধ্যে রেখেছে পার্শ্ববর্তী দেশ। পার্শ্ববর্তী দেশও তাকে নিয়ে এখন একেবারেই চরম মাত্রার বিব্রতকর পরিস্থিতির মধ্যে আছে, কিন্তু পার্শ্ববর্তী দেশের এর কোনো বিকল্প নেই। শেখ হাসিনার পাশে থাকা ছাড়া বিকল্প কোনো পথ নেই, কারণ 16টি বছর যাকে ব্যবহার করেছে টিস্যু পেপারের মতো, যার কাছ থেকে বাংলাদেশের সকল স্বাধীনতা সার্বভৌমত্বকে কেড়ে নিয়েছিল ওরা, তারা কিভাবে শেখ হাসিনাকে একদিনই হাতের তালু থেকে ছেড়ে দিবে? তারা সে কারণেই তাকে যে কোনো মূল্যে চেষ্টা করছে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে গোপনীয়তা বজায় রেখে তারপরে তাকে রাখতে। তিনি কেমন নেত্রী? আওয়ামী লীগের তো অনেকেই এখনো আশা করেন, বক্তব্য দেন তিনিই তাদের প্রধানমন্ত্রী, তিনিই বাংলাদেশের প্রধানমন্ত্রী। তো যে লোকে এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী সেই লোক কেন পালিয়ে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায়? ধরলাম বাংলাদেশে আপনার প্রবলেম হয়েছে 5 তারিখে, 5 তারিখের পরে আপনি জাতির সামনে মুখ কেন দেখাচ্ছেন না? এ কারণেই আমি বলছি জেনেটিক্যালি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সব এক। এই যে বাংলাদেশে মাস্ক পরা লোকগুলো এখন মিছিল করে, ওদের কি আসলে কোনো লজ্জা শরম বলতে কিছু নেই? বাংলাদেশে কি কোনো করোনা চলছে? 19 সালের করোনা, 20 সালের করোনা কি 25 সালেও চলছে যে তোমাকে মাস্ক পরিধান করে চলতে হবে? কারণ এটা তো জন্মসূত্রে এক। শেখ হাসিনার ব্লাড আর ওদের ব্লাড তো এক। শেখ হাসিনাও তো ওই একই অবস্থায় স্কার্ফ পরে, মাস্ক পরে, গোপনীয়তা রক্ষা করে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, এখান থেকে সেখান, সেখান থেকে এখান। তার কোনো অস্তিত্ব এখন নেই, কেউ খুঁজে পাচ্ছে না লোকটা কি অসুস্থ, বেঁচে আছে না কোথায় আছে। আওয়ামী লীগ একই অবস্থা, আজকে সারা বাংলাদেশে তাদের জন্য অপেক্ষা করছে। তারাও এই একই উপায়ে একটু মাস্ক পরে আমাদেরকে উকি দেয়, জানার চেষ্টা করে, মাঝে মাঝে একটু শাহবাগে কিংবা রাস্তাঘাটের অলিতে গলিতে কোনাকাঞ্চিতে উঠে এসে একটু হুশহাস করার চেষ্টা করে। এটা মূলত জন্মগত শেখ হাসিনার স্বভাব থেকেই এই আওয়ামী লীগ, ছাত্রলীগ জেনেটিক্যালি এই তথ্যটি এবং এই কর্মটি তারা পেয়েছে। প্রিয় বন্ধুরা আমার, সে কারণে বলছি আজকের এই আওয়ামী লীগের দুর্দশার কারণটা কি? আওয়ামী লীগ কেন এরকম হবে? কেন তারা সবসময় এইরকম অপরাজনীতি, অপকৌশল করবে? এর কারণ আছে। আওয়ামী লীগ কখনোই গণমানুষের দল ছিল না। শেখ হাসিনা, শেখ পরিবার কখনোই জনমানুষের কল্যাণে কাজ করতে পারেনি। তারা সবসময় ওরকম গোপন আতাত, গোপন ষড়যন্ত্র, মানুষের পিছনে পিছনে কাজ করা তারা পছন্দ করত। তারা পালিয়ে বেড়ানো এটা একটা তাদের স্বভাব। 11 সময়ও তারা পালিয়েছে। তখন কিন্তু এই বাংলাদেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়া পালায় নাই, এদেশে ছিলেন। বহু রাজনীতিবিদ পালায় নাই। রাজনীতির মাঠে খুবই উত্তেজনাকর একটা দিন গেছে গতকাল। এর আগের দিন রাতে, বেশ গভীর রাতে জনাব হাসনাত আবদুল্লাহর একটা স্টেটাসকে কেন্দ্র করে প্রচুর তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে এবং আমরা নানান রকম কথা বলছি, গুজব ছড়িয়ে পড়ছিল চারদিকে। নট অনলি দ্যাট, ঠিক একই সময় কোইন্সিডেন্টালি মনে হতে পারে, কিন্তু এটা আসলে কোইন্সিডেন্স তো নাই, এটা একটা পরিকল্পনা আমরা বলতেই পারি। উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটা ইন্টারভিউ দিয়েছেন একটা টিভি চ্যানেলকে। সেখানে সেনাপ্রধান সম্পর্কে কি বলবো, মানে এটাকে নানাভাবে দেখা যেতে পারে, এমন সব মন্তব্য করেছেন যেটা একজন সার্ভিং সেনাপ্রধানের জন্য বেশ অবমাননাকর এবং সেটা তার উপরে বেশ চাপ তৈরি করার পরিস্থিতি আছে। তাহলে আমরা এভাবেও বলতে পারি সম্ভবত সেনাপ্রধানের উপরে তীব্র চাপ তৈরি করা হচ্ছে পরিকল্পিতভাবে। এখন এটা ভালো না খারাপ, এটা যারা করতে চাইছেন তারা ভালো করছেন না খারাপ করছেন, সেটা নিয়ে আমাদের নিজস্বতেই থাকবে, কিন্তু এটা পরিকল্পিত। এটার আমরা এক ধরনের স্বীকৃতি দেখতে পেলাম যারা পিনাকি ভট্টাচার্য তার একটা ভিডিওতে। যখন এই ঘটনাগুলো ঘটছে পরবর্তীতে কিছুক্ষণের মধ্যেই বিকেলে বা সন্ধ্যার দিকে জনাব পিনাকি ভট্টাচার্য সেই ভিডিওটা আমাদের সামনে আসে এবং সেখানে তিনি দেখিয়েছেন যে 2 দিন আগেই তিনি তার নিজস্ব ঢঙের ভাষায় এক ধরনের হুমকি দিয়েছিলেন চিফকে, মিলিটারি চিফ ওয়াকারকে। তিনি কোনো না কোনো বার্তা দেবেন, নেগেটিভ বার্তা তো বটেই, চাপ দেবেন, এরকম একটা ইঙ্গিত ছিল। এবং এরপর তিনি জনাব হাসনাতের এবং জনাব আসিফের ভিডিওকে যুক্ত করে তিনি বলছেন এটাই সেটা। তাহলে আমরা আসলে ওই আলোচনাগুলোতে, মানে যে স্ট্যাটাস এবং যে ভিডিও, তার আগে একটা কথা একটু আমাদের ক্লিয়ার হয়ে নিতে হবে, যেটা আমাদের আসলে যে 2জন এর সাথে নাম যুক্ত হয়েছে
তাদের কাছে এই ব্যাপারটা আমাদেরও একটু জানা দরকার যে জনাব পিনাকি ভট্টাচার্যের সাথে এই দুজন, জনাব হাসনাত এবং জনাব আসিফ, সংযুক্ত কিনা এই পরিকল্পনায়। এই আলাপটা আমার মনে হয় গুরুত্বপূর্ণ। এবং নট অনলি দ্যাট, রিসেন্ট টাইমসে জনাব পিনাকি ভট্টাচার্যকে আমরা সরকারের প্রতি বেশ সফট দেখছি, যিনি সরকার শেখ হাসিনা পতন এবং পালিয়ে যাওয়ার পর সরকার গঠিত হওয়ার 1-2 সপ্তাহ সময় নেননি অলমোস্ট। এই সরকারকে বিভিন্ন ক্ষেত্রে খুব কঠোর সমালোচনা করেছেন, রীতিমতো সরকার ইন জেনারেল এবং বিভিন্ন উপদেষ্টাকে ধরে ধরে। তিনি গত বেশ কিছুদিন থেকেই দেখছি যে সরকারের সেই জায়গা থেকে, সেই সমালোচনার জায়গা থেকে সরে এসে সরকারকে নানান রকম পরামর্শ দিচ্ছেন। নট অনলি দ্যাট, আমি তার 2টো ভিডিওর কথা মনে করতে পারি, যেখানে একটায় তিনি নিজের গুরু বা এই ধরনের শব্দ বলেন মিস্টার খলিলুর রহমান, যিনি এখন রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসাবে উপদেষ্টা পদমর্যাদায় আছেন। তার নিয়োগ সম্পর্কে তিনি ক্রেডিট ক্লেম করেছেন। একজন উপদেষ্টা যখন নেওয়া হলো, উপদেষ্টা বা বিশেষ সহকারী অর্থ মন্ত্রণালয়ে, তার ব্যাপারেও তার ইঙ্গিত হচ্ছে, সেটার ব্যাপারেও তার রোল ছিল। নট অনলি দ্যাট, জনাব সিআর আবরার সহ আরও 2-1জনকে যখন নেওয়া হলো, তখনও তার আগে তিনি পূর্বাভাস দিয়েছিলেন যে এই উপদেষ্টা পরিষদ পাল্টাবে। সো ব্যাপারটা এইরকম, জনাব পিনাকি ভট্টাচার্য এভাবে নিজেকে নিজেই পোর্ট্রে করতে চাইছেন যে এই সরকারে তার বিরাট বিরাট ইনফ্লুয়েন্স আছে। এবং সর্বশেষ যেটা হলো, তাতে শুধু সরকার না, জাতীয় নাগরিক পার্টির অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য জনাব হাসনাত আবদুল্লার সাথেও তার অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে। অন্তত তিনি অন্তত জানতেন, বা এতে মনে হলো যে অন্তত এই 2জন সহ তিনি পরিকল্পনা করেই এই কাজটা করেছেন। আমি আবারও বলছি, তাদের দিক থেকে এটা স্পষ্ট হওয়া দরকার এবং এটা আসলে জানা দরকার আছে। হতেই পারেন জনাব পিনাকি ভট্টাচার্য যে পলিটিক্যাল ইডিওলজিতে বিশ্বাস করেন, সেটাতে তাদের আস্থা থাকতে পারে, বিশ্বাস থাকতে পারেই। আমরা প্রত্যেকের সাথে একমত হতে হবে, নট নেসেসারিলি। জনাব পিনাকি ভট্টাচার্যের সাথে কিছু ক্ষেত্রে আমার একমত পোষণ করি, কিছু ক্ষেত্রে আমি দ্বিমতও পোষণ করি, উনিও নিশ্চয়ই করেন। সো এটা হতেই পারে, কিন্তু আমরা আসলে একটু জানতে চাই যে এটা তারা অ্যালাইন্ড কিনা, তারা পরিকল্পনা করে। অ্যালাইন্ড চিন্তার অ্যালাইনমেন্ট এক জিনিস, আর একটা পরিকল্পনা মিলিটারি চিফের বিরুদ্ধে একসাথে করা কিন্তু ভিন্ন ব্যাপার। এই ব্যাপারটা একটু ক্লিয়ার হওয়া দরকার। জনাব হাসনাত আবদুল্লার প্রসঙ্গে আসি, এই স্ট্যাটাসটা নিয়ে আমাদের একটু বিস্তারিত কথা বলতে হবে। যারা খোঁজ খবর রাখেন তারা এর মধ্যে বিস্তারিত পড়েও ফেলেছেন, কিন্তু এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কি টেকওয়ে আছে, আমি সেটা বলবো। এই স্ট্যাটাসটা শুরু হয়েছে 11 মার্চ, সময় দুপুর 12:30। কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম রিফাইন্ড আওয়ামী লীগ নামে একটা আওয়ামী লীগের কথা। ইয়াস, জনাব হাসনাত আবদুল্লাহ 12 তারিখেই আসলে এরকম একটা স্ট্যাটাস দিয়ে আভাস দিয়েছেন। সো এই ধরনের একটা মিটিং হয়েছে, আমরা তার ওই স্ট্যাটাস থেকে বুঝতে পারি। আবারও বলছি, জনাব হাসনাত আবদুল্লাহর একপাক্ষিক কথা বা জনাব আসিফ মাহমুদের একপাক্ষিক কথা নিয়ে আমরা কথা বলবো। এখানে একটু আগেই একটা ডিসক্লেমার দিয়ে রাখা জরুরি, পৃথিবীতে কেউ ফেরেশতা নন, সুতরাং কারো কোনো বক্তব্যকে শতভাগ সঠিক ধরে নেবার কিছু নেই। আমাদের গণ অভ্যুত্থানে জীবনের ঝুঁকি নিয়ে তারা সামনে থেকেছেন, দ্যাট ডাজন্ট নেসেসারিলি মিন তাদের কোনো পলিটিক্যাল এজেন্ডা নেই। তারা এখন রীতিমতো পলিটিক্যাল পার্টি, এবং জনাব আসিফ মাহমুদও এই দলেরই সদস্য। আই রিপিট, জনাব আসিফ মাহমুদও আসলে আদতে ডিফ্যাক্টো এই দলেরই সদস্য। তারা খুব সহসাই বা যেদিনই হোক রিজাইন করে এই দলে যুক্ত হবেন। সুতরাং তারা এখন রাজনীতি করছেন। রাজনীতিবিদদের কথা আমরা কিভাবে নেব সেটা মাথায় রেখেই শুনি। এখানে তিনি বলছেন এটা দায়িত্বে আসবেন যে এই রিফাইন্ড আওয়ামী লীগ, সেটা সাবের হোসেন চৌধুরী, শিমিন শারমিন, তাপস, তাপসকে সামনে রাখা হবে রিফাইন্ড আওয়ামী লীগে, এটা আমার একটু অবাক লেগেছে। তাপস কিভাবে এই রিফাইন্ড আওয়ামী লীগে থাকতে পারে? যাই হোক,